ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। স্যার, আপনি কি মাহমুদ? হ্যাঁ, বলুন। স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনার পার্সোনাল সেক্রেটারি। তখন আমি মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলাম। তারপর মেয়েটা আমাকে একটা রুমের ভিতর নিয়ে যায়। স্যার, এটা আপনার কেবিন। আপনার বাবা আমাকে সবকিছু খুলে বলেছে। মেয়েটার কথা মতো আমি আমার কেবিনে গিয়ে বসে পড়লাম। তারপর মেয়েটার দিকে চোখ তুলে তাকিয়ে দেখলাম, বাহ, মেয়েটা তো বেশ সুন্দরী। বেশ বললে ভুল হবে, অনেক সুন্দরী, একেবারে ক্রাশ খাওয়ার মতোই। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। তখন মেয়েটা আমাকে বলল, স্যার, এভাবে আমাকে কি দেখছেন? কেন তোমাকে? স্যার, আমাকে দেখার মতো কি আছে? আমি তো একজন মেয়ে। কে বলছে তুমি শুধু একজন মেয়ে? আমার মতে তুমি তো আসমান থেকে নেমে আসা। কি? না, কিছু না। আচ্ছা, তোমার নামটা কি? স্যার, আমি মায়া। বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। বয়ফ্রেন্ড আছে নাকি? জি স্যার, কিছু বললেন? না, কিছুই বলিনি। তাহলে আজকে সবাইকে একটা মিটিংয়ের জন্য ডাক দাও, আমি সবার সাথে পরিচিত হয়ে নেব। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি সবাইকে বলে দিতেছি। মায়া আমার রুম থেকে চলে গেল। আমি চেয়ারে বসে মেয়েটা চলে যাওয়া দেখতে লাগলাম। মেয়েটার কণ্ঠটা ও চেহারাটা এত সুন্দর যে আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। আমি আমার কেবিনে বসে ফাইলগুলো দেখতে লাগলাম। ফাইলগুলোর কিছুই বুঝতে পারতেছি না। এক এক করে সবগুলো ফাইলে সিগনেচার করে দিলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে চলে আসে। এসে বলতে লাগলো, স্যার, সবাই মিটিং এর জন্য বসে আছে, আপনি চলে আসুন। আচ্ছা চলো। আর হ্যাঁ, টেবিলের উপর ফাইলগুলোকে নিয়ে। সেটা আপনাকে পরে বলতেছি, আগে মিটিংটা করে আসুন। তারপর মায়া আমাকে একটা হল রুমে নিয়ে গেল। হল রুমে ঢুকতেই সবাই আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো এবং সবাই আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে আমার আসনে বসে পড়লাম। তখন মায়া মিটিংয়ের কার্যক্রম শুরু করে দিল। একে একে সবাই পরিচয় দিতে লাগলো। আমি সবার সাথে পরিচিত হয়ে আমার পরিচয় দিলাম। তারপর অফিসের সকল কাজকর্ম ভালো করে করতে বললাম। তারপর বললাম, আব্বু কয়েকদিনের জন্য অফিসে আসতে পারবে না, তাই আমি চলে আসব। মিটিংয়ের সব কাজ শেষ করে আবার ক্যাবিনে এসে বসে পড়লাম। তখন মায়া আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিল। আমি ফাইল বোঝা তো দূরের কথা, আমি শুধু মায়ার দিকে তাকিয়ে থাকলাম। এত সুন্দর কী করে একটা মেয়ে হতে পারে? মায়া আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিয়ে অফিস থেকে বাসায় চলে গেল। আমি আমি অফিসের কাজকর্ম শেষ করতে রাত 9টা বেজে যায়। তখন ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে ছোটো বোনটার সাথে গল্প করতে লাগলাম। তারপর সবাই মিলে একসাথে ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ হতেই শুধু মায়ার ছবি ভাসতেছে। স্বপ্নে মায়ার সাথে আমার বিয়ে হয়ে যায়। যাক, আর বললাম না। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে দুটো ক্লাস করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে লাঞ্চ করে অফিসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এদিকে আমি মায়ের প্রতি দুর্বল হয়ে পড়ে যাই। মায়াকে মনে মনে ভালোবেসে ফেলেছি, কিন্তু মায়াকে বলার সাহস পাচ্ছি না। এভাবে দিন কাটতে লাগলো। এর মধ্যে আঙ্কেল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আমার আর অফিসে যাওয়া হলো না। তারপর নিয়মিত কলেজে ক্লাস করতে লাগলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে মারিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। মারিয়াকে তাই স্কুলে নামিয়ে দিয়ে আমি ভার্সিটি চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে বসে পড়লাম আড্ডা দিতে। তখন আমাকে দেখে জীবন বলল, মামা, এতদিন পর আজকে কলেজে আসলি? মামা, আব্বুর অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কলেজে আসতে পারিনি। দুদিন পর আজকে ভার্সিটি আসার মানেটা কি মামা? কোনো মতলব আছে নাকি? আরে কিছু নয়, আজকে থেকে নিয়মিত কলেজে ক্লাস করব আর তোদের সাথে বসে আড্ডা দিব। আচ্ছা চল ক্লাসে যাই। এই তোরা এখানে বসে গল্প কর, আমরা দুজন ক্লাসে গেলাম। তারপর জীবনকে নিয়ে চলে গেলাম ক্লাসরুমে। ক্লাসরুমে ঢুকে তো আমি অবাক, কারণ আজকে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে মায়া এসেছে আর ক্লাসের সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মায়ার সামনে একটা সিটে বসে তার বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো। আমি মায়ার দিকে আর চোখে দেখতে লাগলাম। তখন জীবন বলল, কি মামা, মেয়েটার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? মামা, মেয়েটা কে রে? দেখতে তো একদম নায়িকা। আরে মামা, মেয়েটার নাম মায়া, একটা সঙ্গে সরকারি ব্যাংকে জব করে। শুনেছি ব্যাংকের জিএম স্যারের ছেলের পার্সোনাল সেক্রেটারি।
ও আচ্ছা। মাহমুদ শুধু মায়ের দিকে তাকিয়ে আছে। তখন ক্লাসের স্যার প্রবেশ করলো। মাহমুদ সবগুলো ক্লাস করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলো। মায়া তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। বেশ কিছুক্ষণ গল্প করে মাহমুদ যখন বাসায় আসবে তখন মায়া মাহমুদকে দেখে মাহমুদের কাছে চলে আসে। মায়া মাহমুদের কাছে এসে যা বলল তা শোনার জন্য মাহমুদ মোটেও প্রস্তুত ছিল না। যখন বাসায় আসতে যাব তখনই মায়া আমাকে দেখে আমার কাছে চলে এসে বলতে লাগলো, স্যার আপনি এখানে আমার ভার্সিটিতে? কেন, আমি আবার কি করলাম? আমি কি ভার্সিটিতে আসতে পারি না নাকি? সরি স্যার, 2 দিন অফিসে যেতে পারি নাই। ইটস ওকে। আর হ্যাঁ, জাস্ট কল মি মাহমুদ। এত স্যার স্যার কেন করো? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমরা দুজনে সমবয়সী, তাই জাস্ট কল মি মাহমুদ। ওকে স্যার। আবার তারপর দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর দিনের বেলা ঘুমাবো, তাই তাই ঘুমটা তাড়াতাড়ি লেগে গেল। বিকালের দিকে ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনে। ফোনটা হাতে নিয়ে দেখি জীবন ফোন করেছে। ফোনটা রিসিভ করতে, হ্যাঁ রে মাহমুদ, কই তুই? এই তো মামা, একটু বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ রে মামা, তাড়াতাড়ি এই জায়গায় চলে আয়, সারপ্রাইজ আছে। ওকে মামা, আমি আসতেছি, তোরা দাঁড়া ওখানে। তাড়াতাড়ি। তারপর চলে গেলাম জীবনে দেয়া সেই ঠিকানায়। সেখানে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। হ্যাঁ রে, কী জন্য ডাকলি আমায়? মামা, সুখবর আছে। আজকে ফয়সালকে মুন্নি প্রপোজ করেছে। কি? তাহলে আমার ট্রিট কই? আচ্ছা চল তোরা, তোদেরকে আগে ট্রিট দেই। তারপর সকলে মিলে চলে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। সবাই মিলে অনেক মজা করে অনেকগুলো জিনিস খেয়ে নিলাম। তারপর কয়েকটা বিয়ার নিয়ে বসে আড্ডা দিতে লাগলো। তখনই চোখ পড়ে সামনে মায়া ও মুন্নি আমাদের দিকে আসতেছে। আমি তো মায়াকে দেখে হাও হয়ে আছি। একটা পিঙ্ক কালারের শাড়ি পরে এসেছে, দেখতে যা লাগছে না, জাস্ট ওয়াও। তখনই কিছু সন্ত্রাসী এসে মায়ের গলা জড়িয়ে ধরে মায়াকে নিয়ে একটা গাড়িতে তুলতে যাচ্ছে। তখন জীবন দৌড় দিয়ে সন্তানদের সাথে হস্তাহস্তি করতে লাগলো। জীবন তাদের সাথে পেরে উঠতে পারলো না। তখন তখন জীবনের শরীরে একজন আঘাত করে এবং মায়াকে গাড়িতে তুলে নেয়। এটা দেখে মাহমুদের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। তাই রেগে সন্ত্রাসীদের কাছে যেতেই, ভাই আপনি এখানে? আমি তো 1000 ভোল্টের শক খেলাম। ও কি পাগল হয়েছে নাকি? কি বলছে এসব? আমি তার কথা শুনতে লাগলাম। প্লিজ ভাই, ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না। এই তোরা তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দে। জানিস ভাইকে? আমি, মায়া, জীবন, মুন্নি, সেখানে থাকা সবাই অবাক হয়ে তাদের কথা শুনতে লাগলাম। তখন আমি বললাম, এই ছেলে, তুই জানিস আমি কে? হ্যাঁ ভাই, আপনাকে কতবার দেখেছি টেলিভিশনে। কি? তুই জানিস আমার পরিচয় কি? হ্যাঁ ভাই। ছেলেটা আর কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন ছেলেটার মাথায় গুলি করে ছেলেটাকে মেরে ফেলে। আমি শক খেয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর সবাই যে যার বাসায় চলে এলাম। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ আঙ্কেল আমাকে ভালো করে রেডি করে নিয়ে একটা দামি গাড়িতে উঠে যায়। আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, আঙ্কেল, সবাই মিলে আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো কথা বলবি না, চুপচাপ করে বসে থাক। আমরা এখন তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। বদমাস, বিয়ের বয়স চলে যাচ্ছে, বিয়ে করার কোনো খবরই নাই। সারা জীবন এভাবে চিরকুমার হয়ে থাকবি নাকি? আঙ্কেলের কথা শুনে মারিয়া জোরে জোরে হাসতে লাগলো। তারপর মারিয়া বলল, ঠিকই বলেছো বাবা, ভাইয়াকে এখন বিয়ে দেওয়া দরকার। আমার একটা গল্প করার লোক নাই। আমার তো সবার কথা শুনে সেই রকমের রাগ উঠে গেছে। আঙ্কেল, আপনি বলেন, আমার এখন কি বিয়ে করার বয়স হয়েছে? সেটা হবে কেন? বিয়ে দিলে তো 2 দিনের মধ্যে বাবা হয়ে যাবি। আর বলে কিনা এখনো বিয়ে করার বয়স হয়নি। আম্মু দেখো না আঙ্কেল কি বলে। আমার কথা তো কেউ শুনছে না। এভাবে কথা বলতে বলতে চলে এলাম মেয়ের বাড়িতে। সামনে তাকিয়ে দেখি ম্যানেজার সাহেব। তাহলে মনে হয় ম্যানেজার সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে। জানি না মেয়েটা দেখতে কেমন। তখন ম্যানেজার সাহেব আমাদের ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিলেন। ম্যানেজার সাহেব নিচেও বসে পড়ল। মায়া মামনি, একটু নিচে আসো। আমি এই নামটা শুনেই তো হা হয়ে আছি। তখন মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি এটা তো আমার পার্সোনাল সেক্রেটারি মায়া।
মারিয়া তো দেখেই মায়াকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর মায়া আমার সামনে এসে বসে পড়ল। মায়া মামুনি, দেখো তো মাহমুদকে তোমার পছন্দ হয়? তখন মায়া আমার দিকে তাকিয়ে, আব্বু, আমি মাহমুদের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, দুজনে আলাদা আলাদা কথা বলে আয়। তারপর আমি মায়ার পিছনে পিছনে তাদের ছাদে চলে গেলাম। দুজনে মুখে মুখে দাঁড়িয়ে আছি। তখন মায়া বলল, মাহমুদ, তুমি হয়তো জানো না, সেই প্রথম দিনই দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেদিন তুমি আমার সন্ত্রাসের হাত থেকে বাঁচালে আমার ভালোবাসাটা আরো বেড়ে যায়। সত্যি মাহমুদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ না করো না। মানে সত্যি কথা বলতে কি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আমার কথা শুনে মায়া হেসে দেয়। তারপর দুজনের নাম্বার নিয়ে নিই। তারপর নিচে গিয়ে সবাইকে বলে দিই আমরা বিয়ে করতে রাজি। তারপর আঙ্কেল বিয়ের দিন তারিখ ঠিক করে। তারপর কিছু নাস্তা করে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে যায় পুরো 1 মাস। একদিন মাহমুদ অনেক রাত করে বাসায় ফিরছিল। তখনই মাহমুদের চোখ পড়ে রাস্তার মধ্যে কতকগুলো ছেলে মিলে একটা মেয়েকে নির্যাতন করছে। মাহমুদ ছেলেগুলোর সামনে যেতেই মাহমুদের চোখ কপালে উঠে যায়। এ তো মায়া। মায়া এত রাতে এখানে কি করছে? মায়ের সাথে খারাপ ব্যবহার দেখে মাহমুদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মাহমুদ তখন ছেলেগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে মায়ার বুকে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। কি বন্ধুরা, আপনারা ভাবছেন গল্পটা শেষ? তাহলে ভুল ভাবছেন। আরে ভাই, সিজন 1 শেষ হয়ে গেল। আপনাদের জন্য সিজন 2 নিয়ে শীঘ্রই আসতেছি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। যদি সিজন 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। এখনও তো আরোহীর বিষয়ে কোনো কথাই জানা হলো না। আর ব্যাংকার যে হব আমি, এটাও তো আপনাদের বলা হলো না। এদিকে মায়ার কি হবে সেটাও জানা হলো না। তাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসতে চলেছে। হ্যাপি রিডিং। ধন্যবাদ সবাইকে। আপনাদের অনুরোধে, আপনাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট উপহার, একটি গান। তাহলে সবাই গানটি উপভোগ করুন। ধন্যবাদ। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার মুখে সুখের ভাষা। ও ও এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি নয়নে নয়নে শুধু, প্রাণের প্রিয় তুমি রাঙা বধূ। করেছ আমায় ওগো এ কোন জাদু। ও ও
এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, পেজে লাইক দিয়ে সাথে থাকুন।